হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজকে আমরা পড়বো ক্লাস 10 এর ভূগোলের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। চ্যাপ্টারটা খুব বড়, তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। আশা করি তোমরা উপকৃত হবে। চলো চ্যাপ্টারটা পড়া যাক। চ্যাপ্টারটা পড়ার আগে আমরা জানবো বায়ুমণ্ডল কি। বায়ুমণ্ডল হলো যে অদৃশ্য গ্যাসীয় আবরণ, অতি সূক্ষ্ম ধূলকণা ও জলীয় বাষ্প পৃথিবীকে বেষ্টন করে রয়েছে এবং পৃথিবীর আবর্তনের সাথেই আবর্তিত হয়ে চলছে, তা হলো বায়ুমণ্ডল। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে রয়েছে। অর্থাৎ পৃথিবীতে এক রকমের গ্যাস রয়েছে যেটা কিনা অতি সূক্ষ্ম এবং অদৃশ্য, ইনভিজিবল, দেখা যায় না, এবং সেটি পৃথিবীর সাথে সাথে প্রদক্ষিণ করছে সূর্যের চারদিকে, এবং মাধ্যাকর্ষণ শক্তির ফলে সে পৃথিবীর গায়ে আছে, বাইরে পৃথিবীর থেকে বেরিয়ে যাচ্ছে না। এবং এটি ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং দেখো এই চ্যাপ্টারে আমরা কি কি পড়বো। পড়বো হচ্ছে বায়ুমণ্ডলের ধারণা এবং উপাদান, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন, বায়ু চাপ বলয়, বায়ু প্রবাহ, আর্দ্রতা ও অধঃক্ষেপণ। এই গুলো আমরা এই চ্যাপ্টার থেকে পড়বো ধীরে ধীরে। ঠিক আছে, চলো আমরা এই ভিডিওতে করব শুধুমাত্র বায়ুমণ্ডলের ধারণা, উপাদান এবং বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, বায়ুমণ্ডলের উপাদান, ধারণা। এটি জানার আগে আমরা জানবো পৃথিবীর মণ্ডল কটিয়া রয়েছে। মণ্ডল মানে স্পেয়ার। আমরা পৃথিবীতে প্রধানত 4টি প্রধান মণ্ডল দেখে থাকি। একটি হচ্ছে কি শিলামণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং জীবমণ্ডল। ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে নিচের কেন্দ্রের পর্যন্ত যে অংশ তাকে শিলামণ্ডল বলে। এটির মধ্যে আছে পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি এবং খনিজ উপাদান। ঠিক আছে, এটা হচ্ছে কি শিলামণ্ডল বা লিথোস্ফিয়ার। লিথোস্ফিয়ার। নেক্সট যেটা দ্বিতীয় আছে সেটা হচ্ছে জলভাগ। পৃথিবীর সমস্ত জলভাগ এর মধ্যে পড়ে। পৃথিবীর সমস্ত জলভাগকে কি বলছে? বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার। মহাসাগর থেকে সাগর, সুনদ, নদী, ভূগর্ভস্থ জল এবং মেরু অঞ্চলে যে বরফ আছে সেটাও এই বায়ুমণ্ডলের মধ্যেই অন্তর্ভুক্ত। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডল। একটু আগেই আমরা পড়েছি যে অদৃশ্য এক গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে রয়েছে, তাকে বলা হয় কি বায়ুমণ্ডল। নেক্সট আসছে কি জীবমণ্ডল। এই পৃথিবীতে যে কোনো জীব আছে, অর্থাৎ জীবের অস্তিত্ব যেখানেই আছে সেটাই হচ্ছে কি জীবমণ্ডল। উদ্ভিদ ও প্রাণী জগৎ সবই হচ্ছে এই জীবমণ্ডলের মধ্যে পড়ে। তাহলে বুঝতে পারলে পৃথিবীর যে কটি মণ্ডল বা স্পেয়ার আছে তার মধ্যে কি কি রয়েছে। এবং আমরা আবার পড়বো শুধুমাত্র এই চ্যাপ্টারে আছে বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল বিস্তৃত ভাবে এই চ্যাপ্টারে রয়েছে, সেটাই আমরা এখানে পড়বো। দেখো বায়ুমণ্ডলের ধারণা, উপাদান, মানে বায়ুমণ্ডলে কি কি নিয়ে গঠিত, বায়ুমণ্ডলে কি কি আছে। প্রথমত দেখো বায়ুমণ্ডলে আছে গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প এবং ধূলিকণা। এই তিনটি জিনিস নিয়ে তৈরি হচ্ছে এই বায়ুমণ্ডল। প্রথম যেটি হচ্ছে গ্যাসীয় উপাদান। বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে গ্যাস আছে এবং নানা ধরনের গ্যাস আছে। এবং প্রথম যে কি গ্যাস এখানে বেশি আছে বায়ুমণ্ডলে, এই প্রশ্নটা আসে, বায়ুমণ্ডলে কোন গ্যাস সব থেকে বেশি পরিমাণে আসে। এবং আমরা প্রথমত স্টুডেন্টরা প্রায় ভুল করে যে লিখে দেয় কার্বন ডাই অক্সাইড, কিন্তু না, বায়ুমণ্ডলে 78% থাকছে তো কি তোমার নাইট্রোজেন গ্যাস। এবং দ্বিতীয় বেশি থাকছে হচ্ছে অক্সিজেন গ্যাস, 21% বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাস রয়েছে। এবং বাদবাকি যে 1% হাইড্রোজেন, হিলিয়াম, আর্গন, এসব গ্যাস বায়ুমণ্ডলে রয়েছে। নেক্সট হচ্ছে কি জলীয় বাষ্প। উষ্ণতার প্রভাবে ভূপৃষ্ঠে জল বাষ্পীত হয়ে কোথায় মেলে? এই বায়ুমণ্ডলে মিশে যায়। সুতরাং বায়ুমণ্ডলে কি রয়েছে? ওই জলীয় বাষ্প রয়েছে। বায়ুমণ্ডলের মোট জলীয় বাষ্পের 90% থাকে কত? ভূপৃষ্ঠ থেকে 6 কিলোমিটার ওপরেই এই জলীয় বাষ্পটা দেখতে পাওয়া যায়। তার বেশির ওপরে গেলে আমরা জলীয় বাষ্প দেখতে পাই না। নেক্সট হচ্ছে কি ধূলিকণা। আমাদের এত কলকারখানা রয়েছে, কলকারখানা থেকে প্রচুর চিমনি থেকে প্রচুর পরিমাণে দূষিত কি হয়? গ্যাস বেরোয়। এবং সেই গ্যাস কোথায় মিশ্রিত হয়? এই বায়ুমণ্ডলে। এবং গাড়ি ঘোড়া সেই দূষিত ধোঁয়া সব এসে এই বায়ুমণ্ডলে মেশে। সুতরাং বায়ুমণ্ডলে রয়েছে কি কলকারখানা, গাড়ি, মিশ্রিত গ্যাস ধূলিকণার রূপে বায়ুমণ্ডলে মিশ্রিত থাকে। তাহলে বুঝতে পারলাম বায়ুমণ্ডলে কি কি রয়েছে এবং তার উপাদান। এবং আমরা নেক্সট পড়বো কি, এখন আমরা পড়বো বায়ুমণ্ডলের স্তরবিন্যাস।
বায়ুমণ্ডলের স্তরবিন্যাসকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উপাদান ভিত্তিতে আর একটা হচ্ছে কি তাপীয় ভিত্তিতে। দেখো আমরা এখানে উপাদান ভিত্তিতে পড়বো। উপাদান ভিত্তিতে কি কত ভাগে ভাগ করা যায়? দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি হেমোস্ফিয়ার আর দ্বিতীয়টি হচ্ছে হেট্রোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার পর্যন্ত যে স্তর থাকে তাকে বলা হয় হেমোস্ফিয়ার। এখানে আমি, তুমি, এই উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, ধূলিকণা, জৈব অজৈব সবকিছু এর মধ্যেই পড়ে। যদি ধরো এটা পৃথিবী, পৃথিবী থেকে মাত্র 80 কিলোমিটার, 80 কিলোমিটার যে স্তর আছে সেটাই থাকছে কি তোমার হেমোস্ফিয়ার। এবং 80 থেকে 10,000, 10,000 যে কিলোমিটার রয়েছে সেটাই হচ্ছে কি হেট্রোস্ফিয়ার। এত বড় রয়েছে কিন্তু এখানে বেশি কিছুই থাকে না। কি কি থাকে দেখো, এখানে নাইট্রোজেনের স্তর থাকে, অক্সিজেনের স্তর থাকে, হিলিয়ামের স্তর থাকে এবং হাইড্রোজেনের স্তর থাকে। কিন্তু সবকিছুই কোথায় রয়েছে? এই হেমোস্ফিয়ারই রয়েছে। বুঝতে পারছো? এবার দেখো এই যে হেমোস্ফিয়ার এবং হেট্রোস্ফিয়ারের, এই যে হেমোস্ফিয়ার এবং হেট্রোস্ফিয়ার স্তরের একটি সীমারেখা রয়েছে। এই সীমারেখাকে কি বলা হয়? টার্বোপস বলা হয়। কি বলা হয়? টার্বোপস। এই কোশ্চেনটা আসতে পারে তোমাদের শর্ট কোশ্চেনে। এখন আমরা পড়বো উষ্ণতার তারতম্যের স্তর বিন্যাস। উষ্ণতার তারতম্যের স্তর বিন্যাসকে 6টি ভাগে ভাগ করেছে। এই প্রথম ভাগটি হলো ট্রাপোস্ফিয়ার। প্রথম ভাগটি কি হলো? ট্রাপোস্ফিয়ার। এর গড় উচ্চতা 14 কিলোমিটার। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এখানে উষ্ণতা কমে, অর্থাৎ যত ওপরে যাওয়া যায় তত উষ্ণতা কি হয়? কমতে থাকে। এখানে বায়ুর ঘনত্ব খুব বেশি। এখানে জীবমণ্ডল, উদ্ভিদ মণ্ডল, আমরাও, তুমি সবাই এখানেই বসবাস করে থাকি। এখানে ধূলিকণা, জলীয় বাষ্পের অবস্থানের ফলে এখানে কুয়াশা, মেঘ, বৃষ্টি এখানে হয়ে থাকে। তাই জন্য এই মণ্ডলকে বলা হয় কি? ক্ষুদ্র মণ্ডল বলা হয়ে থাকে। বুঝতে পেরেছ? নেক্সট আসছে কি? নেক্সট স্তর হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার বা স্ট্র্যাটোস্ফিয়ার। দেখো এর উচ্চতা কত? স্ট্রাটোস্ফিয়ারের ঊর্ধ্বে 50 কিলোমিটার স্তর হচ্ছে কি এই স্ট্র্যাটোস্ফিয়ার। উষ্ণতা বৃদ্ধি হয় কি? উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, মানে উচ্চতা যত বাড়বে উষ্ণতাও তত বৃদ্ধি পাবে। এবং বায়ুর ঘনত্ব এখানে খুব কম এবং এখানে শান্ত মণ্ডল বলা হয়। কেন? এখানে ধূলিকণা, জলীয় বাষ্প, বৃষ্টি, মেঘ কিচ্ছু দেখতে পাওয়া যায় না। তাই এই স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল। নেক্সট থার্ড নম্বর যে স্তর হচ্ছে সেটা হচ্ছে কি মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বে 80 কিলোমিটার পর্যন্ত স্তরকে বলা হয় কি মেসোস্ফিয়ার। এর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমতে থাকে, প্রায় -90 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। 90 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। এখানে উল্কাপিণ্ড স্তর পুড়ে ছাই হয়ে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? এবং নেক্সট দেখো থার্মোস্ফিয়ার। এখানেও কি উচ্চতা মেসোস্ফিয়ারের ঊর্ধ্বে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কত এটা? 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং এখানে উচ্চতা যত বাড়ে ততই উষ্ণতা বৃদ্ধি পায়। 1200 সেন্টিগ্রেড হয়ে যায় এখানকার উষ্ণতা। এখানে বায়ু আয়নিত অবস্থায় থাকে। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এই স্তরে। অতিবেগুনি রশ্মি, রঞ্জন রশ্মি মানে এক্স রে, গামা রে এই স্তরে কি হয়? শোষিত হয়। অরোরা বা মেরু প্রবাহ দেখতে পাওয়া যায় এই স্তরে। কৃত্রিম উপগ্রহ এই স্তরেই থাকে। আমরা যে এখান থেকে স্যাটেলাইট ছাড়ি, সেই স্যাটেলাইট অর্থাৎ কৃত্রিম উপগ্রহ এই স্তরের মধ্যেই ঘুরতে দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে কি এক্সোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের ঊর্ধ্বে 750 কিলোমিটার পর্যন্ত যে স্তর তাকে বলা হয় কি এক্সোস্ফিয়ার। এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাও বৃদ্ধি পায়, অর্থাৎ উচ্চতাও বাড়ে উষ্ণতাও বাড়ে। প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় এখানকার উষ্ণতা। এখানে কি পাওয়া যায়? এখানে শুধু দুটি মাত্র গ্যাস থাকে। প্রশ্ন আসে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম গ্যাস এই স্তরে দেখতে পাওয়া যায়, আর এই স্তরে কিছু পাওয়া যায় না। লাস্ট এবং সর্বশেষ স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এর ঊর্ধ্ববর্ত স্তর 10,000 কিলোমিটার প্রায়। এখানে ইলেকট্রন এবং প্রোটন দিয়ে গঠিত এই স্তর। এখানে চুম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলকে বেষ্টন করে থাকে এবং এই স্তরে একটি ম্যাগনেটিক পাওয়ার থাকায় প্রাচীনকালে নাবিকরা কম্পাসের সাহায্যে দিক নির্ণয় করতে পারত। এবার আমরা নেক্সট পড়বো কি ওজোন স্তর। ওজোন স্তর বলে এই 6টি স্তর বা দুটি হেমো হেট্রোর মধ্যে কোনো আলাদা স্তর নেই। আমরা যে স্ট্র্যাটোস্ফিয়ার পড়েছি, এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই এই স্তরটি অন্তর্ভুক্ত। বুঝতে পারলে? এটি
স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অন্তর্ভুক্ত এবং এটি স্ট্র্যাটোস্ফিয়ারের একদম নিচে থাকে, মানে ট্রপোস্ফিয়ারের ওপরে এবং স্ট্র্যাটোস্ফিয়ারের একদম নিচে। ওজোন কথাটি কোথা থেকে এসছে? গ্রিক শব্দ থেকে এসছে, ওজন শব্দটির উৎপত্তি কোথা থেকে? যার অর্থ হলো স্মেল বা গন্ধ। এটি একটি নীলাভ আষ্টে গন্ধযুক্ত একটি গ্যাস, যার ফর্মুলা হলো O3। এটা আসতে পারে, ওজোন স্তরের ফর্মুলা কত? O3। স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে 15 থেকে 30 কিলোমিটার উচ্চতাতে এই গ্যাস পাওয়া যায়। বায়ুমণ্ডলের এই গ্যাসকে কি বলা হয়? ওজোন স্তর বলে। সূর্য থেকে আগত ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি এই স্তরে কি হয়? শোষিত হয়। তাই জন্য ওজোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়ে থাকে। বুঝতে পারলে? নেক্সট আছে কি, ওজোন স্তর কি হয়? ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, বিনাশ হয়ে যাচ্ছে। তার কিছু কিছু রিজন রয়েছে, কারণ রয়েছে। কি কি কারণ রয়েছে? দেখো, ক্লোরোফ্লোরোকার্বন, যেটা কিনা এই ওজোন স্তরকে কি করে? ধ্বংস করতে প্রচুর ভাবে হেল্প করে। এই ক্লোরোফ্লোরোকার্বন কোথায় আমরা দেখতে পাওয়া যায়? আমাদের রেফ্রিজারেটর এবং এসিতে এই গ্যাস ব্যবহার করা হয়। অতি সহজেই একটা জায়গাকে খুব তাড়াতাড়ি ভাবে ঠান্ডা করে দেয় এই ক্লোরোফ্লোরোকার্বন, যা কিন্তু ঠান্ডা করার ফলে বায়ুমণ্ডলকে খুব কি করে? গরম করে তোলে এবং ধীরে ধীরে ওজোন স্তরকে কি করে? বিনাশ করে। নেক্সট হচ্ছে মিথেন, যেটা কিনা জলাভূমি বায়োম্যাসে পোড়াতে দেখতে পাওয়া যায়। হ্যালন হচ্ছে কি? অগ্নি নির্বাপক যন্ত্র। দেখো, আগুন লাগলে একটা আমরা স্প্রে করে থাকি, হ্যালন দিয়ে আমরা স্প্রে করে থাকি, যার ফলে তাড়াতাড়ি আগুনটা নেভে যায়। কিন্তু এর পরবর্তী কি হয়? এই গ্যাসটা বায়ুমণ্ডলকে খুব মানে বাজে ভাবে কি করে? বিনাশ করে ওজোন স্তরকে। নেক্সট হচ্ছে নাইট্রাইটস অক্সাইড। সার শিল্পে, নাইলন শিল্পে ব্যবহার হয়ে থাকে এবং এটি কি করে? এটিও ওজোন স্তরকে কি করে? ধ্বংস করে ফেলে। মিথাইল ব্রোমাইড, যেটা কিনা কীটনাশক হিসাবে ব্যবহার করা হয়, যেখানে ফসল ফলানো হয়, ফসলের অনেক ধরনের পোকামাকড় থাকে, পোকামাকড় মারতে এই মিথাইল ব্রোমাইড কি করা হয়? ব্যবহার করা হয়। কিন্তু এটা কি করে? ওজোন গ্যাসকে ধ্বংস করে দেয়, বিনাশের প্রভাবে কি হয়? প্রচন্ড গরম হচ্ছে ধীরে ধীরে, প্রত্যেক বছর কি হয়? গরমের বৃদ্ধি পাচ্ছে, তাই তো? কেন? এই ওজোন স্তর ধীরে ধীরে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, অ্যাসিড বৃষ্টি হচ্ছে, ধোঁয়াশা বাড়ছে চারদিকে, তাই তো? তার জন্য কি এই ওজোন গ্যাস ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। এই ওজোন স্তর যে বিনাশ হচ্ছে, তার প্রথম এফেক্ট হচ্ছে কি? ওজোন গহ্বর। ওজোন গহ্বর কোথায় দেখা যায়? ওজোন স্তর যেখানে ওজনের ঘনত্ব 200 ডপসান ইউনিটের কম, সেখানে অতিবেগুনি রশ্মি প্রবেশ করতে পারে। অর্থাৎ দেখো, এইটা হচ্ছে ওজোন স্তর। এখানে কি করছে? সূর্যের ক্ষতিকারক এটা ধরো পৃথিবীকে বেষ্টন করে রয়েছে একটা ওজোন স্তর, ঠিক আছে? এখানে সূর্যের অতি বেগুনি রশ্মি এখানে আসছে, কিন্তু এই স্তরের প্রভাবে সে আসতে পারছে না পৃথিবীর মধ্যে, ঠিক আছে? ভেতরে ঢুকতে পারছে না। কিন্তু এই যে ওজোন স্তর কি হয়ে যাচ্ছে? ধীরে ধীরে বিনাশ হয়ে যাচ্ছে। বিনাশের ফলে কি হচ্ছে? এই জায়গাটা, এখানে বায়ুমণ্ডল কি হয়ে যাচ্ছে? হালকা হয়ে যাচ্ছে, ঘনত্ব কমে যাচ্ছে। ঘনত্ব কমে যখন 200 ডপসানের কমে যায়, যখন 200 ডপসানের কম হয়ে যায়, তখন কি হয়? অতি বেগুনি রশ্মি এখানটায় ঢুকতে পারে, তখন পৃথিবীতে এসে যায় এবং এইখানে যে 200 কমের এখানে হচ্ছে, এটাকেই বলা হয় কি? ওজোন গহ্বর। বুঝতে পারছো? এবং এই ওজোন গহ্বরের ফলে অতি বেগুনি রশ্মি পৃথিবীতে ঢুকে আসছে। এবং এই ওজোন গহ্বর প্রথম কোথায় দেখতে পাওয়া যায়? বিজ্ঞানীরা এখানে প্রথম দেখতে পেয়েছিল আন্টার্কটিকায় প্রথম এই ওজোন গহ্বর দেখতে পাওয়া গেছিল। কারণ আন্টার্কটিকায় 6 মাস কি হয়? গরম হয় এবং একটানা 6 মাস ঠান্ডা থাকে। 6 মাস উষ্ণতা -78°C থাকার দরুন মেরু অঞ্চলে প্রচুর পরিমাণে মেঘের সৃষ্টি হয় এবং মেঘের সৃষ্টি হওয়ার ফলে এখানে ওজোন গহ্বর দেখতে পাওয়া যায়।
তাই জন্য এখানে কি হয়, ওজোন গহ্বর দেখতে পাওয়া যায় এবং এর ফলে অতি বেগুনি রশ্মি, যেটা ক্ষতিকারক রশ্মি, ইউভি রশ্মি পৃথিবীতে আসে। পৃথিবী এসে এখানে কি করে, মানুষের মধ্যে অনেক কিছু রোগ নানা দেখতে পাওয়া যায়। স্কিন ক্যান্সার হয়, অন্ধত্ব হয়, আমাদের পৃথিবীর গাছপালা ধ্বংস হয়ে যাচ্ছে এই ওজোন স্তরের বিনাশের জন্য। এবং প্রচুর ভাবে গ্লোবাল ওয়ার্মিং দেখা যাচ্ছে বর্তমানে।